নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বঙ্গে বাসা বেঁধেছে চীন এবং পাকিস্তানের নাগরিকরা, বিস্ফোরক তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকের। রাজ্যের সচিব পর্যায়ে একাধিক রদবদল, কে কোন দায়িত্ব পেলেন জানুন। স্বামী মুক্তিযুদ্ধের শহীদ, 54 বছর পর বিজয় দিবসে সমাধিস্থল খুঁজে পেলেন স্ত্রী। কাপাস্বরে শান্ত গলায় বললেন, আমি গর্বিত, আমার স্বামী দেশের জন্য লড়াই করে প্রাণ দিয়েছেন। জোর বিপাকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হঠাৎ কি হলো? শোরগোল রাজ্যে। ববিকে আপাতত সরকারি বেসরকারি অনুষ্ঠানে যেতে মানা করেছেন মমতা। বললেন, যত কথা তত দোষ। ভিক্ষুকদের ভিক্ষা দিচ্ছেন, 1 জানুয়ারি থেকে ভিক্ষা দিলে জেল হবে। বাংলাদেশ হয়ে রাজ্যে ঢুকছে চীনা রসুন। সিউড়ির বাজারে হানা এনফোর্সমেন্ট বিভাগের। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। বঙ্গে বাসা বেঁধে গেড়ে বসেছে শত্রু দেশের নাগরিকরা। একটা দুটো নয়, 4000-এরও বেশি জায়গার মালিকানা রয়েছে ভারতের শত্রু দেশগুলির নাগরিকদের হাতে। এমনই চমকে দেওয়া তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, খাস কলকাতাতেও এমন বেশ কিছু স্থান রয়েছে যেখানকার মালিক পাকিস্তান বা চীনের নাগরিকরা। বুধবার সংসদে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রশ্ন পেশ করেন বাংলার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রাজ্যসভার বিজেপি সাংসদ জানতে চান, পশ্চিমবঙ্গে শত্রু দেশের নাগরিকদের মালিকানাধীন কত সম্পত্তি রয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানও চান তিনি। এছাড়াও ওই সম্পত্তি পুনরুদ্ধারে কি পদক্ষেপ করা হচ্ছে, শত্রু দেশের নাগরিকদের মালিকানাধীন সম্পত্তি নিলাম করার কথা সরকার ভাবছে কিনা, সেই প্রশ্ন তুলে ধরা হয় বিজেপি সাংসদের তরফে। শ্রমিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, পশ্চিমবঙ্গে মোট 4376টি জায়গা রয়েছে শত্রু দেশের নাগরিকদের মালিকানায়। তার মধ্যে 56টি চীনা নাগরিকদের দখলে। বাকি 4320টি জায়গার মালিক পাকিস্তানের নাগরিকরা। গত 3 বছরে এই সম্পত্তির কোনোটাই বিক্রি হয়নি, কিন্তু ওই জায়গাগুলি ভাড়া দিয়ে গত 3 বছরে 69,72,000 টাকা আয় হয়েছে। বাংলায় শত্রু দেশের নাগরিকদের মালিকানাধীন সম্পত্তির 536টি দখল নেওয়া হয়েছে। 49টিতে উচ্ছেদের কাজ চলছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী কলকাতায় 90টি জায়গায় সম্পত্তির মালিকানা রয়েছে পাকিস্তানি বা চীনা নাগরিকদের হাতে। তার মধ্যে 19টি চীনা নাগরিকদের হাতে এবং বাকি 71টি পাক নাগরিকদের কাছে রয়েছে। শত্রু দেশের মালিকানাধীন সম্পত্তি সবচেয়ে বেশি রয়েছে মুর্শিদাবাদে। ওই জেলায় 1728টি সম্পত্তি রয়েছে, সবকটি পাক নাগরিকদের মালিকানাধীন। আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলিতেও প্রচুর সম্পত্তি রয়েছে শত্রু দেশের নাগরিকদের, জানালো স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের সচিব পর্যায়ে একাধিক রদবদল। বুধবার নবান্নের তরফে এই বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়। নবান্ন সূত্রের খবর, এটি রুটিন বদলি ছাড়া আর কিছুই নয়। নবান্নের তরফে জারি করা বিবৃতি অনুযায়ী 2016 ব্যাচের আইএস বিবেক কুমার এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিবের সামলাবেন। অভিষেক কুমার তিওয়ারিকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দায়িত্ব দেওয়া হয়েছে। হিডকোর দায়িত্বে শাঙ্ক শেঠি। অপ্রচলিত এবং পুনঃব্যবহারযোগ্য শক্তি উৎস বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ইয়েলুচুরি রত্নাকরা রাওকে। তিনি 2006 ব্যাচের আইএস। জগদীশ প্রসাদ মিনাকে কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগের পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং প্রেসিডেন্সি বিভাগের বিভাগীয় কমিশনারের দায়িত্বও দেওয়া হয়েছে। 2004 ব্যাচের আইএস তিনি। আইপিএস ডাক রাজেশ কুমারকে কারা প্রশাসনের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবেশ দপ্তরের সচিবের দায়িত্ব রোশনী সেন। 1993 ব্যাচের আইএস অফিসার রোশনী সেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব। নবান্ন সূত্রের খবর, এটি সম্পূর্ণ রুটিন বদলি, তাছাড়া আর কিছুই নয়। 54 বছর আগের দুঃস্বপ্নের মতো এসেছিল খবরটা। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের গুলিতে ঝাঁঝরা হন ভারতীয় সৈনিক তেজ বাহাদুর ছেত্রী। তার স্ত্রী মাইলি ছেত্রীর মাথায় আকাশ ভেঙে পড়েছিল। বীর স্বামীকে হারিয়ে অঝরে কেঁদেছিলেন সদ্য 25 বছরের যুবতী। স্বামীকে শেষ দেখাটাও দেখতে পাননি। অনেক সৈনিকের কফিনবন্দি দেহ ফিরে এলেও ছেত্রীকে সমাধিস্থ করা হয়েছিল যুদ্ধক্ষেত্রেই। বছরের পর বছর পর বিভিন্ন দপ্তরে ঘুরেছেন স্বামীর সমাধিস্থলের খোঁজে। অবশেষে বিজয় দিবসে এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সাহায্যে স্বামীর সমাধিস্থল খুঁজে পেলেন স্ত্রী। সেখানে দাঁড়িয়ে কাঁপা স্বরে শান্ত গলায় বললেন, আমি গর্বিত, আমার স্বামী দেশের জন্য লড়াই করে প্রাণ দিয়েছেন। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে তমলুকের সাংসদ। 24 লোকসভা ভোটের আগে রাজনীতির দুনিয়ায় নাম লেখান তিনি। এবার শোনা যাচ্ছে, তাকেই শোকজ করতে পারে বিজেপি। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অভিজিৎকে কেন শোকজ করতে পারে পদ্ম শিবির। গতকাল লোকসভায় এক দেশ এক নির্বাচন সংক্রান্ত সংবিধান সংশোধনী 2টি বিল পেশ হয়েছে। এক্ষেত্রে বিরোধীদের তরফ থেকে ভোটাভুটির দাবি তোলা হয়। এমন কিছু হতে পারে আগেই আন্দাজ করেছিল বিজেপি।
সেই কারণে গতকাল সব সাংসদদের লোকসভায় উপস্থিত থাকতে হুইপ জারি করেছিল গেরুয়া শিবির। তা সত্ত্বেও অভিজিৎ সহ 20 জন পদ্ম সাংসদ অনুপস্থিত ছিলেন। এদিকে এই 20 জন সাংসদ নিজেদের অনুপস্থিতির কথা আগে থেকেই দলকে জানিয়ে রেখেছিল কিনা সেটা পরিষ্কার নয়। ইতিমধ্যেই নোটিশ জারির জল্পনা নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বাংলায় প্রবাদ রয়েছে, যত কথা তত দোষ। একটা ভুল ঢাকতে গিয়ে আরেকটা ভুল হয়ে যেতে পারে। তাই কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে খবর, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে আপাতত 7-10 দিন কোনো সরকারি বেসরকারি অনুষ্ঠানে যেতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে এমন কোনো অনুষ্ঠানে আপাতত যেতে বারণ করেছেন যেখানে সংবাদ মাধ্যমকে তাকে তার মৌলবাদী মন্তব্য নিয়ে প্রশ্ন করতে পারেন। ফিরহাদ হাকিম দুটি দপ্তরের মন্ত্রী, কলকাতার মেয়র, কেএমডিএ চেয়ারম্যান। তার উদ্দেশ্যে কঠোর পদক্ষেপের কথা বলা মানে ব্যাপারটা মোটেও হালকা নয়। অনেকের মতে দিদি যে কতটা রুষ্ট এতেই তার মাত্রা বোঝা যাচ্ছে। তাই আপাতত মুখ খোলা বারণ গভীর। এবার থেকে ভিক্ষা দিলেও বিপদ, ভিক্ষা করলে তো রক্ষা নেই। এফআইআর নথিভুক্ত করবে প্রশাসন, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ভিক্ষুকদের প্রায় প্রকাশ্য স্থানে ভিক্ষা করতে দেখা যায়। এই সমস্যার সামাল দিতেই বড় পদক্ষেপ করেছে প্রশাসন। প্রশাসন ঘোষণা করেছে যে 1 জানুয়ারি 2025 সাল থেকে যারা ভিক্ষুকদের ভিক্ষা দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল শহরের ভাবমূর্তি উন্নত করা এবং অবৈধ ভিক্ষুকদের দমন করা। আগামী 1 জানুয়ারি থেকে সংসদের ইন্দোরে লাগু হতে চলেছে এই নতুন নিয়ম। এর অধীনে 1 জানুয়ারি 2025 থেকে যারা ভিক্ষুকদের ভিক্ষা দেয় তাদের বিরুদ্ধে জেলা প্রশাসন এফআইআর নথিভুক্ত করবে। জেলাশাসক আশিস সিং বলেছেন যে এই নিষেধাজ্ঞার বিষয়ে ইতিমধ্যেই আদেশ জারি করা হয়েছে। বাংলাদেশ হয়ে রাজ্যে ঢুকছে বিষাক্ত চীনা রসুন, যা খেলে শরীরে নানা বিষাক্ত প্রতিক্রিয়া হতে পারে। সেই রসুনের সন্ধানে বুধবার সকালে সিউড়ি সবজি বাজারের আড়তে হানা দিল জেলা পুলিশের এনফোর্সমেন্ট বিভাগ। যদিও এখনো পর্যন্ত জেলায় সেই রসুনের সন্ধান মেলেনি। দেখতে সাধারণ রসুনের মতো, চীনে উৎপাদিত রসুন বাংলাদেশ হয়ে চোরা পথে রাজ্যে ঢুকছে। নদিয়ার তেহট্ট বাজার থেকে মঙ্গলবার 1 কুইন্টাল এমন নিষিদ্ধ রসুন সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান জানান, 2014 সালে চীন থেকে আমাদের দেশে রসুন আমদানি নিষিদ্ধ। চীনা রসুনে ছত্রাকের সংক্রমণ থেকে বাঁচাতে মিথাইল ব্রোমাইড নামে ফাঙ্গিসাইড দেওয়া হয়। 10 বছর ধরে নিষিদ্ধ সেই রসুন ফের রাজ্যে ঢুকেছে বলে খবর। এনফোর্সমেন্ট বিভাগের ডিএসপি স্বপন চক্রবর্তী জানান, নদিয়ায় এমন বিষাক্ত রসুন বাংলাদেশ হয়ে রাজ্যে ঢুকছে। আমাদের জেলায় ঢুকছে কিনা জেলা পুলিশ সুপারের নির্দেশে তার তল্লাশি শুরু হল। জেলা জুড়ে এই তল্লাশি চলবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।